তামিম তো আমাদের সম্পদ, কিন্তু ও তো অভিমানী। একবার ন্যাশনাল টিমতে পদত্যাগ করে একবার ফিরে একবার যায়। ও আগে সিদ্ধান্ত নিতে ও কি চায়। ও বলে ইলেকশন করবে, ইলেকশন করে আবার বলে প্রত্যাহার করবে, এখনো আবার বলে ইলেকশন করবে। আবার 6 তারিখে নির্বাচন, কনফিউশন। তো আসলে নির্বাচন তো একটা যুদ্ধ। এখানে কিন্তু আপনার ফ্রেন্ড হবে না, আপনাকে একদম বাসায় পৌঁছে আপনি চেয়ারম্যান হয়ে যাবে, এটা হবে না। এটা আগে হয়তো দিনের ভোট, রাতের ভোট, বিনা ভোট, দামি ভোট, এগুলো এখন চলবে না। তো এখানে এখন অপশন ছিল কোর্টে যাওয়ার, অপশন ছিল নির্বাচন দাঁড়ানোর পর তাকে ওখানে পোলিং এজেন্ট বা কাউন্সিলের কথা বলে একটা আইনগত প্রক্রিয়া ছিল। তো ওটা তো না গিয়ে শুধু বয়কট করে ফেললো। তো বয়কট করার ফলে তো কোনো প্রশ্নই থাকে না। আর এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, তাই আমি মনে করি তামিম, এবার মন্তব্যটা দিই, সেটা হচ্ছে তামিম আসলে আমাদের সম্পদ, একটু অস্থির চঞ্চল আছে। তামিমকে আমাদের প্রয়োজন, এখনো সময় শেষে জানি। এটা তো একটা নর্মাল নির্বাচন, এটা আবার হবে, আবার বোর্ড হবে, দীর্ঘদিন বাংলায় ক্রিকেট চলবে। এবং তামিমের মতো শক্তি আমাদের দরকার, তার মেধা আমাদের দরকার। কিন্তু তার আগে তার যে উপদেষ্টা মন্ডলী আছেন, তার সাথে যারা চলে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক তামিম ইকবালের, তার যে ব্রেন, তাদের, সে যাদের ব্রেন চাইল্ড, যার কথা শুনে বা যার কথা শুনে আসে একবার যায় একবার, তাদেরকে চেঞ্জ করতে হবে। বা তারা কি চায়, কারণ তাদের মধ্যে দেখলাম গতকালকে 2-3 জন আবার মনোনয়ন ফেলে কি আবার জমা দিতে চায়, ইলেকশন করতে চায়, খেলতে চায়। এটা তো আসলে মামার বাড়ি না। এখন আসলে মামার বাড়ির আবদারটা বাংলাদেশে খুব বেশি থাকে, পৃথিবী চলে নিয়মে। তো এখন যদি অনিয়ম থাকতো, 6 তারিখ নির্বাচন হইলে অনিয়মের কোর্ট ছিল। যদি মনে করো কোর্ট এখন দেশে নেই, তাহলে এটা তো আরেক কথা, এটা তো আমরা ওখানে যাব না। বাট আমার মনে হচ্ছে তারা একটু অস্থির। এবং এটা একটা আসলে তারিক তারিক ইকবালের সাথে ব্যাপারটা যায় না। তাকে আমরা যেভাবে দেখি, তাকে আমরা যেভাবে চাই, তার মেধাকে আমরা যেভাবে কাজে লাগাতে চাই, আমরা সেটা থেকে বঞ্চিত হতে চাই না। ইন ফিউচারে আমি ভাববো যে তামিমের সাথে ভালো ডিসকাশন হবে। এবং তামিমকে তামিম যেগুলো বলছে সেগুলো সে নিশ্চয়ই আবার রিসাফল করবে বা নিজে চিন্তা করবে। কারণ সে একটা মেধাবী ছেলে এবং এত বড় ক্রিকেটার, তার কাছ থেকে আমরা বাংলাদেশের জন্যই সিদ্ধান্ত চাই, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা এখানে নেই। আর আমার যে ইস্যুটা ভাই, ওটা কাউন্সিলর 11 জন, তাদের সাথে কথা বলছি, এর মধ্যে কাউন্সিলর মীর হেলাল একজন ছিলেন। ওনাকে আমি ফোন করছি, ওনাকে ফোন করে ভোট চাইতে ফোন করার আগে উনি বলছে, আসিফ ভাই, আমি আপনি তো ক্রিকেটে ছিলাম, এটা ইনডিসেন্ট মনে হচ্ছে যে আমি আপনি ফাইট করব, আমি কালকেই মনোনয়নপত্র প্রত্যাহার করবো। তাহলে এটা কোনোভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না। হ্যাঁ, কিন্তু পেপারও আছে, এটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা বলা হয়। এই এই প্রক্রিয়া যেটা হচ্ছে, এটা তাদের একবার আসা, একবার যাওয়া, আবার ফিরে আসা, সেটা নিয়ে বলছি। আর পন্থী যদি হয়, এটা কি বিএনপি ইলেকশন করতেছে এখানে, নাকি আওয়ামী লীগ ইলেকশন, নাকি জামাত ইলেকশন করতেছে এখানে? এখানে তো কোনো পার্টি নাই তো। এখানে হচ্ছে প্লেয়ার, সংগঠক এবং সেই সংশ্লিষ্ট মানুষজন কাজ করবে। এখানে আপনি পন্থী ধরলাম না তো, পিকিং পন্থী, মস্কো পন্থী, মার্কিন পন্থী সুযোগ নেই এখানে। ওই আপনি এখানে সংগঠক, আপনি হ্যাঁ, প্লেয়ার, ওইখানে একটু আপনি বলি। ক্রিকেট জানেন, তাই তো আলিয়াস গোল লবি নেবেন। ওনার কথার দায়িত্ব, ওনার কথার পরিপ্রেক্ষিতে কথা বলার সময় তো আমার নাই, আমার তো ব্যস্ততা আছে একটু, আমার নিজের কাজ আছে। হ্যাঁ, কে কি বললো, কোন ভাই কি বললেন, এটা নিয়ে হেডেক নেই। আমার হচ্ছে আমি কি বলছি, আমি কি ভাবছি, সেটা আপনাকে এক্সপ্রেস করা। সুতরাং ওদের যে বিএনপি পন্থী যেটা, আমিও তো বিএনপি সমর্থন করি। কিন্তু আমি তো আসছি একটা লিগেল হইতে, ডিসি সাহেব আমাকে ডেকে নিয়ে আসছেন, এক্স্যাক্টলি। কাউন্সিলর মীর হেলাল তো বিএনপি যদি বলেন পন্থী, তাহলে মীর হেলাল সাহেব কথা বলি নেই, হুম হুম হুম। আমার ওই কার্টিসি ছিল না। জি। তার বাকি 11 জন কাউন্সিলর, বাকি 10 জন যে কাউন্সিলর, তাদের মধ্যে কোনো বিএনপি খুঁজে পাইনি আমি। এরা ইয়াং সংগঠক, কক্সবাজারের, বান্দরবানের, খাগড়াছড়ি, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার আমি, ব্রাহ্মণবাড়িয়া। তো এদের সাথে আমার কথা হয়েছে। আমি কথা বলতে ভোট চাইতে চাইতেই পারি। তো এখানে পন্থী পন্থী কোনো কিছু আসে না আসলে। আপনি মনে করেন লোক দেখলে বিএনপি, তাই ইকবাল তো শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দিছে, বেগম খালেদা তার বিয়েতে গেছে। তো এগুলো তো আসলে একটা সামাজিক সম্পর্ক, তাই না? তাহলে এখন আপনি তাইমকে কোথায় ফেলবেন, কোন পন্থী ফেলবেন? সে তো লাস্ট 2 বছর আগেও শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী, ব্লু ব্যাজে। তো তখন তো আমরা তাকে আওয়ামী লীগ পন্থী বলি নাই, সে তার জায়গাতে বলছে, আমরা মেনে নিছি বা খেয়াল করি না এগুলি। কিন্তু এখন তো শব্দ আসবে, দিন যায় কথা থাকে সিনেমার নাম, তাই না? তো এখন যদি আপনি পন্থী বলেন, তাহলে আপনি কি পন্থী বলবেন তাকে? আপনি বলেন। সেই যে প্রত্যাহারটা করলো বাকি 11 জন, এটা কোন পন্থা এটা? আপনি হাসিনাকে উইশ করলেন, আবার আপনি পন্থা দেখাচ্ছেন বিএনপি, এটা আমার ঠিক তাল গোল, মানে গোজা মিল আছে না, হুম ওরকম হুম। কিছু মনে হচ্ছে আর কি। তো পন্থী নিয়ে আমি আলোচনা করতে রাজি না আসলে। আপনি আসেন সংগঠনে, আসেন মাঠের খেলায়, আসেন। বিএনপি আওয়ামী লীগ নিয়ে আমার সাথে কিছু আলাপ করলে আপনি, কারণ আমি বিএনপি কোনো রকম কোনো পদে নেই, বিএনপির সাথে কোন রকম রাজনৈতিক সম্পর্ক আমার নাই, কিন্তু আমি বিএনপি সমর্থক। বিএনপি যখন ভালো কিছু করবে, ভালো কিছু চাইবে আমাকে, অবশ্যই বিএনপি আমার দল, আমি তখন যাবো। বাট দিস প্রক্রিয়ায় বিএনপির কোনো ইনভলভমেন্ট নেই। এক্স্যাক্টলি। তাহলে তো ওই পন্থী, আপনি ওই পন্থীতে যেতে পারেন, সমর্থক না, আমি সমর্থক না, আমি পন্থী না। হুম হুম হুম। জি আমি। নেতা ছিলাম, হ্যাঁ।
নির্বাহী বোর্ডের মেম্বার ছিলাম, রিজাইন করছি, রিজাইন গৃহীত হয়নি, আমি সমর্থক হয়ে গেছি গিয়ে, তারপর নতুন কমিটি দিছে, সুতরাং আমি নাই, ডিজলভ। ডিজলভ কমিটিতে তো আমি থাকার কথা না। তো সেক্ষেত্রে পন্থী ফন্থী কোনো শব্দ নেই, এগুলো আগে শুনতাম যে মেনন হাসান মেনন পিকিং পন্থী ও রুশপন্থী, এগুলোর দিন শেষ, ওই মূল্য দেখানোর দিন শেষ। এখন আসলে নতুন জেনারেশন আসছে, এতদিন যারা জগদ্দল পাথর 53 বছর বসেছিল, তাদের পারফরমেন্স আমাদের দেখা আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে পারফরমেন্স দেখানো, আমরা কি করতে পারছি, আমরা কি করতে পারবো, আমরা কি ভাবছি, এবং আমাদের ভাবনা করা এবং এগুলোর ফাইনালি রেজাল্টটা কি হবে, ফাইনালি আমরা আসলে কি আউটপুট দিতে পারবো। এটা তো কালকে পরশু হয়ে যাবে না, এটা 4 বছরের জন্য একটা কমিটি। আমরা হয়তো প্ল্যানিং দিলে 1 বছর 2 বছর, ইনফ্রাস্ট্রাকচার আপনি জানেন, খেলার মাঠ নেই, আপনি জানেন যে বাচ্চাদের প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস নেই, আপনি জানেন যে আমাদের টিম রেগুলার লিগ হচ্ছে না, অনেক কিছু টুর্নামেন্ট হচ্ছে না, কোনো রেলিগেশন হচ্ছে না, কোনো ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েটেড টিম খেলছে যেগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় রেজিস্ট্রেশন করা। তো এই সমস্ত আইনগত বাধাও আছে এখানে। আপনি চাইলে যদি ওদেরকে বাদ দিয়ে রেলিগেশন করেন, আপনাকে মামলা দিয়ে দিবে, কোর্টে স্টে করে দিবে। এ সমস্ত জঞ্জাল তো তারা ছড়িতে পারে নাই, গত 53 বছরে তারা ছড়িতে পারে নাই। আমরা কতটুক পারি সেটা আমরা দেখতে চাই, এখন কিছু বলতে যাচ্ছি না, তারপর অনেক বলে ফেলছি, লাগলে 15 দিনের কথা আবার বলে দিব, কিন্তু সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি ওই রাজনীতিতে ঢুকে লাভ নেই, আর ওখানে কি রাতের অন্ধকার না দিন এই সমস্ত গোজামিল দিয়ে লাভ নেই। সত্যি বলতে কি, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন বা এই ভোট ফোট এসব নিয়ে কিন্তু অনেক খেলাখেলি হয়েছে, তো এখানে পন্থী খেলাধুলা এনেন না, এটাকে রাজনীতি মুক্ত রাখেন। আমি দর্শকের জায়গা থেকে দেখার জন্য আমার খেলাধুলা ক্যারিয়ার করে নেই বা খেলে নেই, শিখি নেই। আমি একটা স্পোর্টিং মানুষ, আমি স্পোর্টিংলি ভাববো, খেলায় হার জিত থাকবে, শুধু অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ এবং আমাদের জয় পরাজয়ের রেশিওটা। কিন্তু আমরা কোথায় গিয়ে আটকাইছি, কি কারণে এমন হচ্ছে, এই 4টা সিরিজ বাংলাদেশ জিতলো না। আপনি ফেসবুকে বলে দেন যে একটা রেজিস্ট্রেশনে 50,000 টাকা লাগবে, তারপর ফেসবুক চালাও, দেখি তো কে কটা স্ট্যাটাসে, এবং প্রতি স্ট্যাটাসে আরো 2,000 টাকা দিতে হবে। তখন দেখবেন যে আপনার রিচ স্পন্দন কিন্তু সব ঠিক হয়ে গেছে। ফেসবুকে পরপর স্ট্যাটাস দেয়, এগুলো নতুন রোগ এগুলা। আমরা তো সেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখে ডিসেন্টিনার নিচে তারা দেখতাম, কুমিল্লা ক্লাবে গিয়ে সারা রাত ধরে খেলা দেখতাম, ইংল্যান্ড থেকে ভিডিও ক্যাসেট আনতাম, আমাদের কোচ আয়না দেখা। তখন তো ফেসবুক টেসবুক ছিল না, কিন্তু খেলা ছিল। এখন ফেসবুক আছে, খেলাটা নিয়ে গেছি। তো সুতরাং আপনি সোশ্যাল মিডিয়া অত প্রায়োরিটিদের কিছু নেই। আমরা যারা কংক্রিট কথা বলার চেষ্টা করি, কংক্রিট কাজ করার চেষ্টা করি, তারা কখনো এসব আলতু ফালতু চিন্তা করবো না। আমি স্পোর্টিং, আমি একজন স্পোর্টসের মানুষ। খেলার ফলাফল একটা হবে, এটা টেস্ট হলে 5 দিনের টেস্ট হলে একটা ড্র হইলো এক জিনিস, কিন্তু ফলাফলের জন্য নির্ধারিত আছে T20 কিংবা ওয়ানডে, যেগুলো আমরা রেগুলার ম্যাচ করি, এগুলো খেলি। তো সুতরাং আমি এই সমস্ত হার্ড দরকারের প্ল্যান না। আমি আমার ওই দিন আমার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, কেন টিমের রেজাল্ট আজ কেমন, এটা কোন জায়গায় সমস্যা ছিল, এগুলো টেকনিক্যাল সাইডটা কি ছিল, বা টিম সিলেকশন কেমন ছিল, ওই দিন টিমের আগে পরে কি ঘটনা ঘটেছিল, এগুলা আমাদের যারা অ্যানালিস্ট আছেন, যারা ওই সিস্টেম অ্যানালিস্ট যারা কাজ করেন আমাদের টেকনিক্যাল সাইডে, তারা দেখবেন এটা, তারপর তারা ব্যাখ্যা দিবেন এটা। এটা নিয়ে তো আমি কথা বলি, আপনি বলবেন, ও বলবে, সবাই বলবেন, তো আমরা সবাই। তাহলে আপনি ফেসবুক থেকে বিসিবি ডাইরেক্টর দেন না, আপনি ফেসবুক থেকে সিলেক্ট করে যে বিসিবি নির্বাচনে ফেসবুক থেকে ডিরেক্টর সিলেক্ট করবো, তার আগে আমরা 1 বছর সময় দিই। ইটস ফান। এটা একটা জায়গা, বোর্ড, একটা একটা 12টা দেশ টেস্ট প্লেইং, বাংলাদেশ একটা দেশ। আবার আপনি বুঝে দেখেন, সারা পৃথিবী সব খেলা খেলে, একমাত্র 12টা দেশ ক্রিকেট খেলা, আর আশেপাশে সরানো হচ্ছে এখন। তো সুতরাং এই খেলাটা কিন্তু জাতা খেলা না, এটা একটা মনস্তাত্ত্বিক খেলা, একটা ম্যাথমেটিক্যাল খেলা, একটা সাইন্টিফিক খেলা। এখানে আপনাকে অনেক কিছু হিসাব করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার হিসাব করতে হবে। তো সুতরাং একটা ম্যাচ হেরে গেল, আবার বাংলাদেশে পরপর 4টা সিরিজ জিতলো, যেই কালকে বাংলাদেশে গালি দিল, পরদিন থেকে সে বাংলাদেশ হারিয়ে জিতি বাংলাদেশ। তো এগুলা আসলে আমাদের যারা প্রফেশনাল জায়গা থেকে কাজ করি, এই সমস্ত ভাবাবেগ আমাদের কাছে মোটেও প্রশ্রয় পায় না। যখন আমাদের আগের জেনারেশন গান গেত, তখনও বলতো আসলে কি হচ্ছে, আসলে কোনো কালে কিছু হয়নি, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের কোনো ইনস্টিটিউশন নেই, আমাদের মিউজিশিয়ানদের কোনো মানে সোশ্যাল সিকিউরিটি নাই, যে গান লিখবে, সুর করবে, যারা বাজাবে। শুধুমাত্র শিল্পীদের একটা সুবিধা, তারা অনেক টাকা পায়, তাদের অনুগত থাকে গীতিকার, সুরকার, মিউজিশিয়ানরা, এবং তাদের অনুগত থাকতে হয়। শিল্পীরা পাবে সব টাকা, আর গীতিকার, সুরকার, শিল্পী, মিউজিশিয়ান যারা আছে তারা থাকবে অবহেলিত। তো ওইটার কোনো সিস্টেম আজ পর্যন্ত ডেভেলপ করেনি। আপনার একটা আইডি কার্ড লাগবে, একটা মিউজিশিয়ান রাতে বেরোবে, রাত বিরেতে ফিরবে, তার মাসে ইনকাম আছে কত, তার গ্রেড কি হওয়া উচিত, এগুলো নিয়ে কাজ করা হয়নি আসলে। এই মাত্র রয়্যালিটি নিয়ে আমি তাও কাজ করার ফলে এখন একটা রেজাল্ট আসছে, তাও ফলাফল ফলপ্রসূ না আর কি, মানে আশা করার মতো আশাব্যঞ্জক কিছু হচ্ছে না। তো সুতরাং এই সমস্ত সিস্টেম লস দিয়ে আপনি
ইয়ে করা যাবে না। আমি মনে করি যে বাংলাদেশের মিউজিককে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জেনারেশন ধাপে ধাপে। যদি ধরেন তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, আপনি যদি ধরেন আয়েব বাচ্চু, জেমস ভাই, হাসান, আপনি যদি ধরেন আমি, মনির খান, নেজরুল রুবেল, আপনি যদি ধরেন ইমরান, বেলাল খান, কাজী শুভ, কিংবা মাঝখানে আইয়ুব আইদ, বেলাল, বালাম। তো আবার আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে, ব্যান্ডস আছে, অন্যান্য অনেক ইস্যু এখানে আছে। তো আপনি তো কনসার্টের মাঠ আছে আপনার, আপনার কনসার্ট করার জন্য লোকজন আছে বা ভেন্যুজ আছে, আপনাকে ভাড়া করতে হবে, আপনি কর্পোরেট শো করবেন, আপনি ওপেন এর কনসার্ট করতে গেলে আইসা করবে আরেক গ্রুপ, তারা কোন গ্রুপ তাও জানি না, এসে সব কনসার্ট বন্ধ করে দেয়, উত্তাপ তৈরি করবে। তারপরে তো সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজই করতেছেন না, আমাদের শিল্পীদের নিরাপত্তা নিয়ে কাজই হচ্ছে না। এদেশে কিন্তু গান বাজার জায়গা এটা, এখানে কিন্তু মস্তানের জায়গা না এটা। কিন্তু আমাদের এই দক্ষিণ পন্থা বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা উচিত যে আসলে কি হচ্ছে, কি হবে, কি করা উচিত। তো এগুলা আমি প্রজন্মকে হেল্প থ্যাংক ইউ জানাই, তারা এখন পর্যন্ত গান বাজনাটা বাংলায় ধরে রাখছে এবং তারা গাইছে, ভালো হোক আর খারাপ হোক, এটা আমার কাছে মনে হতে পারে সাস্টেনেবিলিটি ইস্যুটা পরে। আপনি যদি ইমরানের কথা ধরেন, লাস্ট 12 ইয়ার্স ইমরানের ক্যারিয়ার হাই, ইমরান মাহমুদুল গাচ্ছে। হুম হুম। লাস্ট 12 ইয়ার্সে আমাদের 60 হাই ওয়াহিদ কাজ করছে এখনো, বালাম শো করছে, আমি শো করছি। আর আপনি যদি ধরেন কাজী শুভ, তার একটা ভালো রেকর্ড আছে, বেলাল খান ফিল্মে কাজ করছে, অর্থাৎ কাজ হচ্ছে। কিন্তু সমস্যা হলো ওই কাজটা কিভাবে হচ্ছে এবং আরো কিভাবে ভালো হওয়া উচিত, আরো কিভাবে তার সোশ্যাল সিকিউরিটি এবং তার ইন্ডাস্ট্রিয়াল নিরাপত্তাটা, সে যে মিউজিক করবে, সে দেশে থাকবে। আপনি বাংলাদেশ, আপনি আমেরিকা আসেন, আপনি দেখবেন শিল্পীরা বাড়ি খায় গায়ে গায়ে, এখানে সব ঘুরতেছে এখানে, বিভিন্ন স্টেটে যাবেন এক দঙ্গল শিল্পী, কেন? নিরাপত্তা নেই, বাংলাদেশ তারা ভয় পায়। ইভেন তো গত আমলে ফ্যাসিস্ট আমলে যারা ফ্যাসিলিটিস পাইছে, তারাও কিন্তু ক্যাশ ট্যাশ ঘুরে এখানে চলে আসছে। অর্থাৎ আমাদের টোটাল যে মৌলিক ভিত্তিটা তৈরি হওয়া উচিত ইন্ডাস্ট্রির জন্য, সেটা তৈরি হয়নি এবং সেটা এভাবে তৈরি হবে না। কারণ কিছু আইন আছে, আজকে ডিটেলে না যাই, এটা নিয়ে অনেক বহু বকবক করছি, অনেক কথা বলা হয়েছে, কিছুই হয়নি। তো দেখা যাক ভবিষ্যতে কিছু করতে পারি কিনা। ওরা কি কইলো, ও কি কইলো, ওটা আমার টাইম নেই, আমি কি বললাম সেটা আমার কথা।